নমস্কার বন্ধুরা, আমরা আজ দ্বারকা দর্শন কমপ্লিট করে দ্বারকা থেকে চলছি সোমনাথ যাওয়ার জন্য। আমরা একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়েছি। আমাদের গাড়ি ভাড়া নিয়েছে 5,000 টাকা মতো। আপনারা চাইলে ট্রেনে করে যেতে পারেন, তাহলে আপনার 700 টাকার মধ্যে খরচ হয়ে যাবে, কিন্তু আমরা ট্রেনে করে যাইনি, কারণ বেশ কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো তাহলে বাদ পড়ে যাবে ট্রেনে করে গেলে। তাই আমরা প্রাইভেট গাড়ি নিয়ে বেরিয়েছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সাইট সিনগুলো দেখানোর চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা পৌঁছে গেছি হরসিদ্ধি মাতা মন্দির। এটাই কিন্তু হরসিদ্ধি মাতা মন্দির নয়। হরসিদ্ধি মাতার মন্দির যাওয়ার আগে, জাস্ট মন্দিরের প্রবেশের একটু আগে এই মন্দিরটা আমরা দর্শন করলাম। আর এই মন্দিরটা শিব মন্দির, আর এই মন্দিরটা দর্শনের পরেই আছে হরসিদ্ধি মাতা মন্দির। আর আমরা যখন দ্বারকা থেকে সোমনাথে যাওয়ার বেরিয়েছিলাম, তখন প্রাইভেট গাড়িকে আমরা বলে দিয়েছিলাম যে কোন কোন স্থান যাব, কারণ দ্বারকা থেকে সোমনাথ যাওয়ার মাঝে যখন এই প্রাইভেট গাড়িতে করে যাবেন, এর মাঝে কিন্তু অনেকগুলো দর্শনীয় স্থান পড়ে, সেই স্থানগুলো আমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাবে, এমনই কথা হয়ে গেছে। তাই আমাদের কাছে 5,000 টাকা নিয়েছে। আমরা বেরিয়েছিলাম 4জন, 4 সিট গাড়ি ছিল। আর দেখুন, এই হচ্ছে হরসিদ্ধি মাতা মন্দির। এই হরসিদ্ধি মাতা মন্দিরের ভিতরে কোনো ভিডিও আমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানে কোনোভাবে ফোন অ্যালাউ না, কোনো ক্যামেরা অ্যালাউ না। তাই শুধুমাত্র মন্দিরের বাইরে থেকে আমাদেরকে দর্শন করলাম। এবং এরপরে দেখুন, যাওয়ার পথে এই দর্শনীয় স্থানটাও পেয়ে গেলাম, তাই গাড়ি থেকে নেমে কিছুক্ষণ এখানে সময় কাটালাম। আমরা যদি ট্রেনে করে দ্বারকা থেকে সোমনাথ যেতাম, তাহলে এই যে দর্শনীয় স্থানগুলো আমরা স্কিপ করে যেতে হতো, তাই আমরা প্রাইভেট গাড়িতে করে বেরিয়েছি। এরপরে আমাদের দর্শনীয় স্থান হিসাবে দেখুন আমরা চলে এসেছি মূল দ্বারকা। মূল দ্বারকা বলে একটা স্থান আছে, এখানে আমরা এসেছি। এখানেও মন্দিরগুলো খুব সুন্দর। এখানে কিন্তু তেমন কোনো ভিড় নেই, একদম শান্তশিষ্ট পরিবেশ এবং একদম ফাঁকায় ফাঁকায় আপনারা দর্শন করতে পারবেন। এখানে কেবল বেশ দেখুন প্রাইভেট গাড়ি আর খুব কমই দর্শনার্থীরা এখানে আছে। আমরা দ্বারকা থেকে বেরিয়েছি একদম সকাল 6টায়। আর সেখান থেকে বেরিয়ে যখন আমরা সোমনাথে পৌঁছাবো, প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আর এর মাঝে সারা দিন গাড়ি ছুটবে, আর এই গাড়ি ছোটার মাঝে মাঝে এই দর্শনীয় স্থানগুলো আমরা দর্শন করতে করতে যাচ্ছি। আর সেই দর্শনীয় স্থানগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।
बार का जिसका फोटो प्रसाद मिलेगा 20 रुपये में, ये प्रसाद 1 महीना पर खराब नहीं होता। এখন আমরা পৌঁছে গেছি গান্ধীর বাসভবন। আমাদের গাড়ি মেন রোডের কাছে নামিয়ে দিয়েছে। এবার ওখান থেকে ঠিক বাঁ দিক বরাবর একটুখানি হাঁটতে হবে। জাস্ট ঘড়ি দেখে আপনি 2 মিনিট হাঁটবেন। 2 মিনিট হাঁটলে আপনি এখানে পাবেন গান্ধীজি বাসভবন। এই গান্ধীজি বাসভবনে আমরা খুব বেশি সময় কাটাইনি, কারণ এর ভিতরে কিছুক্ষণ সময় কাটিয়েছি, মিনিট 15। আর এখানে প্রচুর লোকের ভিড় এবং বাড়ির পুরো ঘরগুলো ঘুরে দেখার জন্য অনেকটা সময় চলে যাবে। তাই আমরা সেই সময়টা নষ্ট করলাম না, কারণ এখানে তেমন খুব বেশি দেখার কিছু নেই। জাস্ট আমরা এই বাসভবনটা দর্শন করলাম
আর কাছাকাছি ছোট্ট মধ্যে একটা ঘরে বেশ কিছু গান্ধীজির ব্যবহারের জিনিস ছিল, সেইগুলো আমরা দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গান্ধীজির বাসভবন দেখার পরেই আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে মেন রাস্তা থেকে আমরা ঠিক ডান দিক বরাবর এই দেখুন বেরিয়ে আমরা 3 মাথার মোড় পড়ছে, সেখানে গান্ধীজির স্ট্যাচু আছে, ওখান থেকে আমরা ঠিক বাঁ দিক কিছুটা হেঁটে গেলাম। এখানে আছে সুদামা পুরী বলে একটি মন্দির আছে, এই আমরা কাছাকাছি এসে গেছি, ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। ওই আপনার গান্ধীজি বাসভবন থেকে প্রায় 7 থেকে 8 মিনিট হাঁটতে হবে, আপনারা পৌঁছে যাবেন সুদামাপুরী। এই সেই স্থান যেখানে সুদামা কৃষ্ণের দেখা হয়েছিল, সেই সুদামাপুরী। এই সুদামাপুরী মন্দিরটা খুব দর্শনীয় স্থান হিসাবে সাইট সিনের মধ্যে একটি মন্দির পড়ে। এখানে আপনারা যদি আসেন অবশ্যই দর্শন করতে পারেন, খুব সুন্দর একটি মন্দির, পরিবেশটাও খুব সুন্দর। এখানে আমরা দর্শন করলাম, বেশ কিছুক্ষণ সময় কাটে, এরপর আমরা আবার গাড়ির কাছে পৌঁছে যাব। তারপর ওখান থেকে আমরা আরেকটি নতুন স্পটে পৌঁছাবো। পরিক্রমা করবে, এটা যে পরিক্রমা হচ্ছে
গোপাল মহাদেব কোনটা দিদি সুধুমাপুরি দেখে আমরা গাড়ি করে কিছুটা এগিয়ে আসার পরে আমরা এখন এসেছি গোপালপুর ব্রিজ। আর এই গোপালপুর ব্রিজে প্রকৃতির আর সমুদ্রের মিলবন্ধন, যেটা আমরা সবসময়ের জন্য মানুষের সমুদ্র যেমন আকৃষ্ট করে, পাহাড় বন ঠিক তেমনই এখানেও আপনাদেরকে অবশ্যই আকৃষ্ট করবে সমুদ্রের সৌন্দর্যতা। তাই এখানে অবশ্যই আমরা বেশ কিছু সময় কাটাবো, এবং আপনারা যদি আসেন এখানেও সারা দিনের মধ্যে এখানে এখন এসে পৌঁছি পুরো পাক্কা 2টো বাজে, ঘড়িতে এখন টাইম 2টো। আর এখানে মিনিট 15-20 ঘোরার জন্য নেমেছিলাম, কিন্তু প্রকৃতির সৌন্দর্যতা কাছে আমরা সময় থমকে যাই, তাই এখানে প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে আমরা আবার পরবর্তী দর্শনীয় স্থানে পৌঁছাবো। এখন আমরা গাড়িতে চলে এসেছি। এখান থেকে আমরা গিয়েছি মাধবপুর মন্দির, কিন্তু আমাদের কপালে হয়তো সেই মন্দিরটা দর্শন ছিল না, কারণ আমরা যে টাইমে পৌঁছেছি এই সময় মাধবপুর মন্দির বন্ধ হয়ে গেছে, তাই আমরা মন্দিরটা দর্শন করতে পারিনি। কিন্তু আমাদের এখানে যে পুলিশ ছিলেন বা সিকিউরিটি গার্ড হিসাবে, ওনারা আমাদেরকে, যেহেতু অনেক দূরে থেকে এসেছি, তাই আমাদের সাইড থেকে মানে মন্দিরের পাশ থেকে একটি কেবলমাত্র শ্রীকৃষ্ণের রথটা আমাকে দেখিয়েছিল আমাদেরকে। তাই এই হচ্ছে সেই কাঁচের ঘরের ভিতরে রথ, আমরা সেই হিসাবে তো দেখতে পাইনি, তবুও কিছুটা দেখেছি। এটাই শুধু আমরা দেখতে পেরেছি, আর তেমন কিছু দেখা পাইনি আমরা। তাই এখান থেকে আবার এসে গাড়িতে করে এখন আমরা পৌঁছেছি রুক্মিণী মন্দির। এটাই হচ্ছে রুক্মিণী মন্দিরের প্রবেশের দ্বার। এখানে খুব সুন্দর একটি বাগান দেখতে পাবেন। শুধু এখানে না, এখানে প্রচুর পরিমাণে নারকেল বাগান দেখতে পাবেন। এই নারকেল বাগানের যে সৌন্দর্যতা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, এবং এইগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাব রুক্মিণী মন্দির। এবং রুক্মিণী মন্দিরের পাশেই আছে শ্রীকৃষ্ণের বিবাহ মণ্ডপ, যেটা ভীষণ সৌন্দর্য, যেখানে রুক্মিণী এবং শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল, সেই বিবাহ মণ্ডপ বা বিবাহ বাসর যেটা, এবং এর পাশে আছে রুক্মিণী মন্দির। এই দুটো আমরা এখানে দর্শন করব। আর এই দুটো দর্শনের পরে আজকের মতো আমাদের আর তেমন কোনো দর্শনীয় স্থান হিসাবে আমাদের নেই। এরপরে আমরা পৌঁছে যাব সোমনাথ মন্দিরে। এই হচ্ছে রুক্মিণী মন্দিরে প্রবেশের গেট, আর এই গেট পার করে আমরা পৌঁছে গেছি এখন রুক্মিণী মন্দিরে। আমরা পৌঁছে গেছি রুক্মিণী দেবী মন্দিরে। এখানকার যে প্রকৃতির সৌন্দর্যতা, যেটা উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে।
আমরা এখন পৌঁছে গেছি শ্রীকৃষ্ণের বিবাহ মণ্ডপে। এর আগে দেখালাম রুক্মিণী মন্দির, কিন্তু আসল যে একটা রুক্মিণী মন্দির দেখিয়েছিলাম এর আগে একটি ভিডিওতে, আর এই সেই স্থান যেই স্থানে যে শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর বিবাহ হয়েছিল। আর এই স্থান থেকেই বিবাহর পরে রুক্মিণী দেবীকে নিয়ে শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ফিরছিল, ঠিক তখনই রুক্মিণী দেবী তেষ্টা পায় এবং শ্রীকৃষ্ণের বাঁ পা চেপে দিয়ে মানে মাটিতে বাঁ পা চেপে মিষ্টি জল তুলেছিল এবং সেই জল পান করেছিল। এবং দুর্বাসা মুনি সেই সময় শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল, কারণ দুর্বাসা মুনিকে না জিজ্ঞাসা করে জল খেয়েছিল এবং জল কৃষ্ণ এবং রুক্মিণী দেবী খেয়েছিল, কিন্তু মুনিকে দেয়নি। তাই বিশ্বমুনি অভিশাপ দিয়েছিল রুক্মিণী দেবীর সাথে শ্রীকৃষ্ণের 12 বছরের বিচ্ছেদ হবে। এবং সেই সময় রুক্মিণী দেবীকে যে স্থানে রেখে দিয়েছিল সেই স্থানেই রুক্মিণীর মন্দির আছে, সেটা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। আর আজকের এই ভিডিওতে দেখাচ্ছি যেই স্থানে রুক্মিণী দেবী এবং শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল, এই সেই স্থান। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ আর রাধিকা নেই, এখানে শ্রীকৃষ্ণ আর রুক্মিণী দেবী। ঠিক এই স্থানেই বিয়ে হয়েছিল রুক্মিণী দেবী এবং শ্রীকৃষ্ণের, এই স্থানটি।